This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। প্রথমেই আমাদের বিগ বল ইনফরমেশন বলে দেখে নিন টপ 10 ব্রেকিং। দেখুন 1 নম্বর ব্রেকিং, পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান, ফের চাপ ভারতের। আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্রেস কনফারেন্স করেছেন, বলেছেন পিওকে ছেড়ে দিক পাকিস্তান। 2 নম্বর ব্রেকিং, দিল্লিতে আইএসআই এর জঙ্গি হামলার ছক বানচাল। ভেবে দেখুন, এর মধ্যেই আইএসআই ভারতের রাজধানী শহরে বড়সড় নাশকতার ছক কষেছিল, সেই ছক ভেস্তে গেল। 3 নম্বর ব্রেকিং, কি করে ভেস্তে গেল? জালে পাক চর আনসারুল মিয়া আনসারি সহ 2। 4 নম্বর ব্রেকিং, চাকরিহারা শিক্ষকদের গুন্ডা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এমপি, সওয়াল জবাব চলছিল আদালতে, বিতর্ক তৈরি হয়েছে। 5 নম্বর ব্রেকিং, পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদে আত্মঘাতী ছাত্র। সামান্য একটা চিপসের প্যাকেটকে কেন্দ্র করে এই কাণ্ড। কে জড়িয়ে, কার বিরুদ্ধে অভিযোগ? 6 নম্বর ব্রেকিংয়ে দেখাবো। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে খোলা বাজারে, মানে হাটে বাজারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেই 7ম শ্রেণীর ছাত্রকে কান ধরে উঠবোস করানো এবং মারধর করার অভিযোগ, মারাত্মক অভিযোগ। 7 নম্বর, আমি চুরি করিনি মাকে শেষ চিঠি ছাত্রের। আত্মঘাতী হওয়ার আগে সেই ছাত্র মাকে চিঠি দিয়েছে এবং তার স্কুলে যেভাবে রোল নাম্বার লিখত, নাম, রোল নাম্বার, ক্লাস ইত্যাদি বসিয়েছে। এতটা প্যাথেটিক এই খবরটা। 8 নম্বর, প্রতারণার কোটি কোটি টাকা পাচার। এখানেও সিভিক জড়িয়ে প্রতারণার কোটি কোটি টাকা পাচার। একটা নকল অ্যাকাউন্ট থেকে, ভাড়ার অ্যাকাউন্ট থেকে দেখুন, এক সিভিক সহ এখনো পর্যন্ত 6 জন গ্রেফতার, বিধাননগর পুলিশ গ্রেফতার করেছে। 10 নম্বর ব্রেকিং, সেফ আলী খানের বাড়ির পর এবার সলমান খানের বাড়িতে অনধিকার প্রবেশ এবং অসময়ে অনধিকার প্রবেশ। পাকড়াও 2, এক পুরুষ এবং এক নারী। দেখালাম টপ 10 ব্রেকিং। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। पहले घर में घुसकर किया था वार, अब सीधा सीने पर किया प्रहार है। पाकिस्तान एक बात भूल गया, मोदी यहां सीना तान कर खड़ा है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। মোদি 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 প্রচারটা কোন লাইনে হবে ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে ঘৃণা, ক্ষোভ আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা। पाकिस्तान के साथ न ट्रेड होगा न टॉक। अगर बात होगी तो सिर्फ पाकिस्तान के कब्जे वाले कश्मीर की, पीओके की। और अगर पाकिस्तान ने आतंकियों को एक्सपोर्ट करना जारी रखा तो उसको पाई पाई के लिए मोहताज होना होगा। भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा। ये भारत का संकल्प है और दुनिया की कोई ताकत हमें इस संकल्प से डिगा नहीं सकती है। এর মধ্যেই বিজেপির উদ্যোগে দেশ জুড়ে চলছে অরাজনৈতিক তিরঙ্গা যাত্রা। পা মেলাচ্ছেন রাজ্য বিজেপির নেতারাও। গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকে তিরঙ্গা যাত্রা সেরেই বিরোধী দলনেতা আজ শিলিগুড়িতে তিরঙ্গা যাত্রায়।
প্রধানমন্ত্রীর বাড়িয়ে দেওয়া বলটা এ রাজ্যের মতো করে সাজিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। টার্গেট সেই মমতা। উনার রাজ্যে জঙ্গিদের সেফ হোম কতবার প্রমাণ হয়েছে। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গকে জঙ্গি নিয়ে যেটা তুলনা করছেন, এটা অক্ষম ঈর্ষার ব্যর্থ বহিঃপ্রকাশ। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা। সীমান্ত পাহারা দেওয়ার কথা হচ্ছে বিএসএফ এর, কেন্দ্রীয় বাহিনী। তো তারা যদি ফেল করে তাহলে কেউ ঢুকলে তো তার দায়টা কেন্দ্রের থাকে। জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিং এ, কাশ্মীরের টেরারিস্ট। কে ধরেছে? কাশ্মীর এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে যাতায়াত করেছে। এর রিপোর্ট পার্লামেন্টে জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী। রিপোর্টটা রাজ্যের বিরোধী দলনেতার পড়ে দেখা উচিত। তৃণমূল কিন্তু বেশ বুঝতে পারছে বিজেপির এই প্রচারে কোন কোন বিপদ লুকিয়ে থাকতে পারে। সেই অস্ত্র ভোঁতা করতে চেষ্টার কোনো কসুর করছে না তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী নয়, সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে রাজ্য জুড়ে মিছিল করছে তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল এক সময় জয় শ্রীরাম শুনলে পরে তেরে যেত, সেই তৃণমূল এখন রামনবমীতে ভাটছে। বিজেপি দেখা দেখি মন্দিরের কথা বলছে, আবার দেখছি আমাদের ঘোষণা মতো আমরা তিরঙ্গা যাত্রা শুরু করার পর সেইটা দেখে তৃণমূলও তিরঙ্গা যাত্রা করছে। হাতে তিরঙ্গা নিয়ে ঘুরবে আর স্বপ্ন দেখবে পশ্চিম বাংলাদেশ বানাবো। এখানে মুর্শিদাবাদে যেটা করেছে সেটা যেন তৃণমূল কংগ্রেস না করে। এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে, এটা আমার কথা নয়। হাইকোর্টের যে 3 ম্যান কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, এক্স কাউন্সিলর, তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে। এটা আমার কথা নয়। সবচেয়ে লজ্জার কথা যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায়, 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। এটাকে স্টেট স্পন্সর টেরারিজম বলবেন? ভাই, পহেলগাঁয়ে জঙ্গি হামলা, ঢুকে মেরে দিয়ে গেল, সে জঙ্গিরা কই? শুধু ওসি শামশেরগঞ্জকে সাসপেন্ড করলে হবে না, সাসপেন্ড একজনকে করুন, বাংলার মানুষ, তার নাম মমতা ব্যানার্জি। বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার, কুৎসা, বিদ্বেষমূলক প্ররোচনা ছড়াচ্ছেন, তাতে প্রমাণিত হচ্ছে দেশ তাদের কাছে বড় কথা নয়, তাদের কাছে বিদ্বেষমূলক রাজনীতি বিজেপির এই নেতাদের অগ্রাধিকার। আলটিমেটলি কাশ্মীরে ভুক্তভোগীদের এলাকায় সেখানে কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূলের দলটা পাঠাচ্ছেন। যে গ্রামগুলোয় যে মানুষের ক্ষতি হয়েছে সেখানে তাদের জীবনের কি অবস্থা সেটা জানতে তৃণমূলের দল কাশ্মীরে যাচ্ছে। অবাক বিস্ময় যে পুঞ্চের শহর টার্গেটেড হয়েছে এবং সেখানে বাড়ি টার্গেট হয়েছে, দোকান টার্গেট হয়েছে, স্কুলের ছেলেমেয়েরা টার্গেট হয়েছে। সাচ এ পেনফুল সিচুয়েশন। আমরা চাই সবাই মিলে একসঙ্গে আমরা দাঁড়াই তাদের পাশে। সিঁদুরের প্রচার নিয়ে বিজেপির এই অস্ত্র ভোঁতা করতে তৃণমূলের একের পর এক কৌশল। সর্বদলীয় প্রতিনিধি দলে কে গিয়েছেন? খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে কইতে পারেন। জম্মু কাশ্মীরে গেছে তৃণমূলের প্রতিনিধি দল, আর কলকাতার রাস্তায় মহিলা তৃণমূলের মিশন অবগুণ্ঠন। এই অবগুণ্ঠন যেমন সিঁদুর আমি পড়ে আছি, আমিও যেমন এই অবগুণ্ঠনে বিশ্বাস করি। এখানে অনেক ধর্মের মানুষ আছে যারা সিঁদুর পড়ে না, তারাও কিন্তু এই অবগুণ্ঠনেই বিশ্বাস করে এবং অবগুণ্ঠনে পড়ে অবগুণ্ঠন দিয়ে আছে। সুতরাং অবগুণ্ঠন হচ্ছে সকলের শক্তি। আমরা কখনো তো দলের পতাকার সঙ্গে এটাকে মিলিয়ে দিই না, কিন্তু এটা তো বটেই যে বিজেপি যদি তাদের দলীয় পতাকা সেটা যদি আমরা দেখি তাহলে সেখানে সাদা রঙের যে রঙটা তেরঙ্গায় আছে সেটা কিন্তু শান্তির রং, সেটা তাদের পতাকায় নেই। কিন্তু আমাদের পতাকা তৃণমূল কংগ্রেসের সেটাও রয়েছে। আমরা অবশ্য আজকে দেশের পতাকার কথাই বলছি। অনেক রকমের প্রচার দেখেছি, অনেক রকমের র্যালি আমরা দেখেছি, আপনারাও দেখেছেন এতদিনে। মিশন অবগুণ্ঠন
এই রকম কখনো দেখেছেন? এটা কিন্তু প্রথম, একদম ইউনিক। এর মধ্যেই নতুন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের সাফল্য, জাতি জনগণনা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প প্রচার নিজের কেন্দ্রে গ্রামে গ্রামে করতে হবে মন্ত্রীদের। ঘরে বসে থাকা চলবে না, দিনে 20 থেকে 25 কিলোমিটার পদযাত্রা করতে হবে কেন্দ্রীয় মন্ত্রীদের, পূর্ণমন্ত্রী হন বা প্রতিমন্ত্রী হন। সপ্তাহে কদিন রুটিন বেঁধে দিয়েছেন, সপ্তাহে 2 দিন করে পদযাত্রা করতেই হবে গ্রামে। এখানে শেষ নয়, থাকতে হবে মন্ত্রীদের গ্রামেই থাকতে হবে, গ্রামে রাত্রিবাস। মনে পড়ে যাচ্ছে 2019-এর পর মানুষের কাছে ধাক্কা খেয়ে তৃণমূল প্রশান্ত কিশোরের পরামর্শে এই ডোজ প্রয়োগ করেছিল, তাতে কাজও হয়েছিল, যদিও এটা অনেক ব্যাপকভাবে হবে, গোটা দেশ জুড়ে হবে। মন্ত্রীদের খেতে হবে সমাজে পিছিয়ে পড়া মানুষের বাড়িতে, মানে অর্থনৈতিকভাবেও যারা পিছিয়ে পড়ে আছেন তাদের বাড়িতে মন্ত্রীদের রাত্রিবাস করতে হবে, তাদের বাড়িতে খেতে হবে। পদযাত্রার মাঝে কোন কোন সেক্টরের সঙ্গে কথা বলতে হবে? মূলত মহিলা, যুব মানে তরুণ যারা, কৃষক, গরিব মানুষের সঙ্গে বৈঠক করতে হবে। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এই পদযাত্রা। 9 জুন তৃতীয় মোদী সরকারের 1 বছর পূর্ণ হবে। এই বাজারে দাঁড়িয়ে জাতীয়তাবোধ জাগাতে হবে, যাতে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সে যে রাজনৈতিক দলের হোক, সমস্ত মানুষ ধর্ম বর্ণ ভুলে, সম্প্রদায় ভুলে এদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে অ্যাকশন নিতে হবে। সন্ত্রাসবাদীরা দেশের মধ্যে ঢুকে হামলা করার সুযোগ পেল, নিরাপত্তার কোথায় গাফিলতি ছিল, আজ পর্যন্ত দেশের পার্লামেন্টকে, দেশের সরকারকে, সর্বদলীয় বৈঠককে বা জনগণকে বিজেপি জানালো না, সরকার জানালো না। আমাদের বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী যা করেছে, এখন মোদি নিজে মিলিটারি অফিসার সেজে ছবি লাগিয়ে কাটআউট লাগিয়ে ভোটের প্রচার করছেন। নরেন্দ্র মোদী ভারত, পাকিস্তান এসব নিয়ে কি বলছেন আমরা অকারণ মন্তব্য করব না, কারণ যে কোনো সিদ্ধান্ত দেখি এরা শুরু করেন আর শেষ করেন হচ্ছেন ট্রাম্পের টুইট থেকে শেষ হয়, ফলে মাঝখানে উনি কি বক্তৃতা করলেন তার উপর আমরা কেন মন্তব্য করব? দেখুন, শেষ মুহূর্তে যদি কর্মসূচিতে বিরাট কোনো রদবদল না হয় তাহলে সম্ভবত 29শে মে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা করতে পারেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে, সে খবর আপনাদের আমরা আগেই জানিয়েছিলাম। মানে উত্তরবঙ্গ এখন রাজনীতির পাখির চোখ। উত্তরবঙ্গ গতবার থেকেই বলেছে এবারে উত্তরবঙ্গের 54টা সিট মালদা থেকে কালচিনি জয়গাঁও অব্দি, দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অব্দি আমরা 54টাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো। শুভেন্দুবাবু বলছেন বটে, কিন্তু খেলাটা এত সহজ হবে? দেখুন, উত্তরবঙ্গ মানেই এটা ছিল বিজেপির শক্তিশালী দুর্গ, কিন্তু গত লোকসভা ভোট আর উপনির্বাচনে সেই দুর্গে একটু হলেও কিন্তু চিড় ধরেছে, এটাই সত্য। তার উপর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, তিনি আদিবাসী বেল্টের নেতা, তিনি বিজেপি ছেড়ে ফিরে গেছেন তার পুরনো ঘরে। সুযোগ ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার যাচ্ছেন উত্তরবঙ্গে। সবে 3 দিন ঘুরে এসেছেন। বাণিজ্য সম্মেলন, প্রশাসনিক বৈঠক, পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে সবে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে যান সেদিনই গিয়েছিলেন বিরোধী দলনেতা। একদিন দক্ষিণবঙ্গে ঘুরে ফের আজ শিলিগুড়িতে। ওই পাহাড়ের বোনেরা বলে না ঘুমনে আনছু, বেড়াতে আসছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মনোরম পরিবেশ। আসছেন রানীমা। যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। 4 বছর ধরে টাকা দিচ্ছ না, বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না, গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না, 100 দিনের কাজে টাকা দিচ্ছ না, যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের। আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে। লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি
চোখ দিয়ে জল পড়বে আপনাদের। উত্তরকন্যায় একটা বাড়ি করেছেন, সেবক রোডে একটা বাড়ি করেছেন, গজলডোবায় একটা বাড়ি করেছেন, চালসাতে একটা বাড়ি করেছেন, আলিপুর দুয়ারে একটা বাড়ি করেছেন আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য। এই বাড়িগুলোর চাবি নবান্নর 14 তলায় আপনার অফিসে থাকে। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না তা নয়, টাকাটা আসতে হয়। আপনি রানী মার মতো একজন হিপোক্রেট রুরালের শাসকের মতো আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য। প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকের হয়নি। জল্পের শিব মন্দির আপনারা জানেন খুব বিখ্যাত এবং পবিত্র। 5 কোটি টাকা দিয়ে ওখানে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে। কুচবিহারের বানারহাট শিব মন্দির, মদনমোহন শিব মন্দির, দেবী চৌধুরানী, সেই মন্দিরও উন্নয়ন করা হয়েছে। শিবযজ্ঞ মন্দির ওরা আমায় বলেছিল, ওদেরও গেস্ট হাউস আমি করে দিয়েছি, কোথাও বাকি রাখিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। এই চোপড়া ছাড়া যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। কোনো অমুসলিম, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, অন্য কেউ হতে পারে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। দুই নেতা নেত্রীর মানে বিরোধী নেত্রীর এবং বিরোধী নেতার এবং মুখ্যমন্ত্রীর এই যে কথার লড়াই, এটা দেখে একটা কথা মনে পড়ে গেল। 2011 বাম জমানার একেবারে শেষ দিক, তখন বামেদের অগ্নি পরীক্ষা দিতে হবে। তখন বুদ্ধবাবু যে জেলার যে মাঠে গিয়ে যে কথা বলে আসতেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে সেইখানেই চলে যেতেন, কাউন্টার করতেন ঠিক 1 সপ্তাহ পর। এটাকে বলে রাজনীতির ম্যানমার্কিং। উত্তরবঙ্গকে ঘিরেও এখন ঠিক তাই হচ্ছে। মমতা ফিরলেন, শুভেন্দু গেলেন, তার আগেও শুভেন্দু গিয়েছিলেন। বঙ্গ রাজনীতির গরম যে ইস্যু, এই গরম ইস্যু কম নেই। এখন কিন্তু চাকরিহারার একটা বিরাট ইস্যু। তাদের বিক্ষোভ আন্দোলন এখন পথে আগুন ঝরছে প্রত্যেক দিন, এবং একে ঘিরে ফুটছে বাংলার রাজনীতি। বিতর্কের কোনো শেষ নেই, বরং বাড়ছে দিন দিন। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের বাড়ির সামনেই আর আমরা স্কুল যেতে পারছি না। কেন এই বঞ্চনা? এই কারণেই আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছি। এই ছবিগুলোই বলে দিচ্ছে, সমস্যা বলুন বিতর্ক বলুন যেখানে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। চাকরিহারারা আজও পথে, বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ তাও চলছে, সঙ্গে চলছে মামলা। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। হাইকোর্টে আইনি যুদ্ধে আজ রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক কড়া সওয়াল করেছেন। কি সওয়াল করেছেন তার স্পষ্ট কথা। কিছু গুন্ডার জন্য, হুলিগ্যান শব্দটা ব্যবহার করেছেন কল্যাণবাবু। এটা নিয়ে বিতর্ক বেঁধে গেছে, বিরাট বিতর্ক। কিছু গুন্ডার জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বিকাশ ভবন চত্বরে। শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, গত 15ই মে বিক্ষোভের ঘটনায় 22 জন পুলিশ অফিসার আহত হয়েছেন। ঝামেলার মধ্যে পড়ে অসুস্থ হয়েছেন। ওই ঘটনার সঙ্গে কোনো রকম যোগ না থাকা 19 জন পথ চলতি সাধারণ মানুষ। রাজ্যের সওয়াল, ওই এলাকায় শুধু বিকাশ ভবন নয়, আরও অনেক সরকারি দফতর রয়েছে। বিক্ষোভের ফলে কাজ লাটে উঠেছে কোথায় কোথায়, এগুলো সব রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ভিজিলেন্স কমিশন, এমনকি SBI ব্যাংকের কাজও নাকি এখন তাকে তুলে রাখতে হচ্ছে।
রাজ্যের আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিক্ষোভ যেন অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, মানে আদালত যাতে নির্দেশ দেয়। কি হবে শেষ পর্যন্ত সেটা এখনো স্পষ্ট নয়। কাল মানে শুক্রবার এই মামলার ফের শুনানি আছে, তখনই চূড়ান্ত হয়ে যেতে পারে বিকাশ ভবন চত্বরেই চাকরিহারাদের আন্দোলন চলবে নাকি চাকরিহারাদের সরে যাওয়ার নির্দেশ দেবে হাইকোর্ট। তবে যেভাবে রাজ্য এদিন আদালতে চাকরিহারাদের একাংশকে গুন্ডা হুলিগ্যান বলে দাগিয়ে দিল, উকিল বলা মানে তো রাজ্যরই বলা, কিন্তু তো রাজ্যের পক্ষের উকিল, তারপর বিতর্ক কিন্তু বাদবেই। আগুনে ঘি পড়লো, আর কি হয়? শিক্ষককুলকে কেউ যদি বলে হুলিগান, আসলে ও তৃণমূলের ভেতরের কিছু শিক্ষককে দেখে সমগ্র শিক্ষক প্রজাতিটাকেও চিহ্নিত করতে চাইছে। এদের যে শেষ বয়সে যে কি হবে, কুকুর বিড়াল এসে এদের গায়ে পা তুলে দিয়ে চলে যাবে। আমরা জানি যে হুলিগানস তারাই যারা মানে এই আমাদের আন্দোলনটাকে রোখার চেষ্টা করছে। হুলিগানস তারা যারা নিজেরা টাকা খেয়ে চাকরি দিল, আর তাদের জন্য আমাদেরকে আজকে কোর্টের দরবারে আজকে আমাদের রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। আইনিভাবে দেখবো ব্যাপারটা প্রতিবাদ করা যায় কিনা, কিন্তু একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আমার খারাপ লাগলো। আমরা ছবি আঁকার মাধ্যমে, আমরা কবিতার মাধ্যমে, ট্যাবলোর মাধ্যমে, নাটকের মাধ্যমেই তো প্রতিবাদগুলো জানাচ্ছি, তাহলে আমাদের কোন দিক থেকে হুলিগান আপনাদের মনে হচ্ছে? চাকরিহারাদের নিয়ে যে টানাপড়েন চলছে তা তো আজকের কথা নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ 2016 সালের পুরো এসএসসির প্যানেল বাতিল করে দেওয়ার পর থেকে ছবিটা মোটের ওপর একই রকম। কোনো একদিন বাড়ে, কোনো একদিন একটু বেড়ে যায়, কোনো দিন কমে যায়। প্রত্যেক দিন নিত্যদিন আমরা একই ছবি দেখতে পাচ্ছি। রোজ বিক্ষোভ, বিতর্ক চলছে, সঙ্গে আরও জোরালোভাবে চলছে রাজনীতিও। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের লাঠিপেটা করার যে প্রতিবাদে বৃহস্পতিবার পথে বিজেপির যুব মোর্চা। করুণাময়ী থেকে মিছিল, বিধাননগর পুলিশ কমিশনারের সামনে অবস্থান, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সব মিলিয়ে হুলস্থুল। বিজেপির অভিযোগ একটাই, এই জটিলতা রাজ্য সরকারের দান, তাদের দুর্নীতির পরিণাম। বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না, তার কারণ তিনি চুরি করেছেন, গট হ্যান্ড ধরা পড়বেন। এদিকে শাসক শিবিরেও সাফ কথা, যা হচ্ছে তাই বিরোধীদের, তারাই নাকি কুচিয়ে ঘা করতে ব্যস্ত। সুযোগ নেওয়া হচ্ছে চাকরিহারাদের অসহায়তা। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। লক্ষণ রেখাটা কে ঠিক করে দিয়েছে? দুর্নীতির টাকা খাওয়াটা কি লক্ষণ রেখা অতিক্রম করা? হ্যাঁ অথবা না, উত্তর দিন। আমার পুলিশ দারুণ ধৈর্য দেখিয়েছে, উরি বাবা, কিন্তু তারপর পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বার করেছে। কোনটা লক্ষণ রেখা? যিনি বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে, এটা কি করে আমরা মেনে নিতে পারি? এদিকে আজকের আরও একটা বড় আপডেট, হাইকোর্টের নির্দেশে পুলিশের তলবে সাড়া দিতে হলো আন্দোলনকারী শিক্ষকদের। বিধাননগর উত্তর থানায় হাজিরা 2 শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারের। বিকাশ ভবনের গেট আটকে বিক্ষোভকাণ্ডে এদের তলব করেছিল পুলিশ। যদিও পুলিশি তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আন্দোলনকারীদের একাংশ, কিন্তু আর্জি খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দেয় পুলিশ ডাকলে তাদের যেতেই হবে, এরপরই হাজিরার পালা। কিন্তু গল্প এখানে শেষ নয়। যা অবস্থা তাতে মনে হচ্ছে এ তো সবে আর একটা নতুন বিতর্কের শুরু। কেন বলছি তা এই হাজিরা দেওয়া শিক্ষকদের কথাগুলো শুনলেই স্পষ্ট বুঝতে পারবেন। শুনুন। আমি ঘটনা দিন ছিলাম না, আমি আমার বাড়ি আরামবাগে ছিলাম এবং তার জন্য যাবতীয় যা ডকুমেন্টস আমি যেটা আমার পক্ষে সম্ভব সেটা তো আমি বলতে পারবো না, হয়তো কোনোভাবে ওনারা কোনো তথ্য পেয়েছেন বা ভুল তথ্য ছিলেন।
আপনি বিকাশ ভবনে ছিলেন? না না না, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই। পুলিশের গায়ে হাত তোলা, প্রভোকেশন করা, এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই। আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া ললিপপে বিশ্বাস করবেন না। দেখুন, এখন এদের না পেটের টান আছে, বুঝলেন তো? আন্দোলনকারীরা স্পষ্ট বলছেন, যতই মামলা হোক, চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন ততদিন চলবে যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে। দমানো তাদের যাবে না। অন্যদিকে আবার এসবের মধ্যেই আজ শিক্ষামন্ত্রীর বাড়ির বাইরে আর এক কাণ্ড, হুলস্থুল কাণ্ড। এতদিন আন্দোলন চলছিল বিকাশ ভবনের সামনে, করুণাময়ীর কাছে, মানে সল্ট লেকে, কখনো আবার ধর্মতলাতেও হয়েছে আন্দোলন। তবে ব্রাত্য বসুর বাড়ির সামনেও এবার এক ছবি। দলে দলে চাকরিহারারা জড়ো হয়ে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছে। দাবি, অবিলম্বে তাদের স্কুলে ফেরাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, চাকরিহারাদের মধ্যে যে সমস্ত শিক্ষকরা দাগি বলে চিহ্নিত নন, স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত এবং মাইনেও পাবেন তারা। তাদের নামের তালিকা আগেই জেলায় জেলায় পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এমন বহু শিক্ষক রয়েছেন যাদের নাম নেই সেই তালিকায়, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত। এই অবস্থানে মূলত তারাই সামিল হয়েছিলেন। তবে যেভাবে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও এবার বিক্ষোভের ঝড় আছড়ে পড়ল, তা নিয়ে বঙ্গ রাজনীতিতে খুলে গেছে আর এক বিতর্কের অধ্যায়। কেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ হবে? একটা মধ্যবিত্ত পাড়া, এর সঙ্গে বাড়ির কি সম্পর্ক? এই চাকরি খাওয়ার রাজনীতিটা তো সিপিএম এর লয়াররা করলো, বিরোধী লয়াররা করলেন। বিজেপির এক সাংসদ আনন্দ করছে চাকরি চলে গেছে বলে। সরকারের লোকরাই এই চাকরি হারানোর পেছনে মূল কারিগর, ফলে সরকারের তো কিছু করার নেই। বরঞ্চ মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন, পার্থ চ্যাটার্জিকে চিনতে পারেননি নাকি উনি আসলে চোরেদের নেত্রী, সেটা প্রশ্ন করে দেখতে পারেন। ফের পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, গ্রেফতার আরও এক। তুফেল নামে এক ব্যক্তিকে বারাণসী থেকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস। সূত্রের খবর, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচার করত তুফেল। পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই লাব্বাইকের সদস্য মৌলানা শাহ রিজভির সঙ্গে ভিডিও পাওয়া গেছে তুফেলের। তেহরিক ই লাব্বাইকের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল এই তুফেল। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।